চান্স তো পেয়েছো, এবার পালা সাবজেক্ট চয়েসের। কেমন হতে পারে তোমার সাবজেক্ট চয়েস? সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে সিরিয়ালটা কেমন হতে পারে? আমার এই চয়েস লিস্টে কি আমি ট্রেন্ডি সাবজেক্টগুলো দিয়ে শুরু করব? আমার ভর্তি পরীক্ষায় স্কোর খুবই কম, এই কম স্কোর দিয়ে কি আমার ট্রেন্ডি সাবজেক্টগুলো দিয়ে সাবজেক্ট চয়েস শুরু করা উচিত, নাকি যেগুলো হচ্ছে আনট্রেন্ডি সাবজেক্ট সেগুলো দিয়ে শুরু করা উচিত? আমি যদি ভুল না করে থাকি, এই কোয়েশ্চেনগুলোর আনসার এখন তোমাদের প্রত্যেকের প্রয়োজন। আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে এই সমস্ত কোয়েশ্চেনগুলোর ইন ডিটেইলস আনসার। তাহলে চলো আর দেরি না করে ছোট্ট একটি লাইক দিয়ে এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেওয়া যাক। সাবজেক্ট চয়েস দেওয়ার পূর্বে 1 নাম্বার যে হোমওয়ার্কটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে, তুমি যে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে অ্যাপ্লাই করছো, তোমার জানা উচিত ওই বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটে কোন কোন সাবজেক্ট রয়েছে। এটা জানার পর তোমার 2 নম্বর কাজটি হচ্ছে ওই সাবজেক্টগুলো থেকে কোনগুলো ট্রেন্ডি সাবজেক্ট এবং কোনগুলো আনট্রেন্ডি সাবজেক্ট এগুলো সিলেক্ট করা। ট্রেন্ডি মিনস যেগুলো খুবই পপুলার, আর আনট্রেন্ডি মিনস যেগুলো হচ্ছে কমন সাবজেক্ট। এই ট্রেন্ডি এবং আনট্রেন্ডি সাবজেক্টগুলোকে ভাগ করার পর ট্রেন্ডির মধ্যে যেগুলো খুবই হাইলি ডিমান্ডেবল এগুলোকে শুরুর দিকে রেখে তুমি একটা লিস্ট তৈরি করো। আর এইভাবে ট্রেন্ডি সাবজেক্টগুলোর লিস্ট তৈরি করা হয়ে গেলে এরপরে তুমি ওই লিস্টে স্থান দাও যেগুলো হচ্ছে আনট্রেন্ডি সাবজেক্ট অর্থাৎ কমন সাবজেক্ট। তবে মনে রাখবে লিস্টটি যেন হয় ডিমান্ডের দিক থেকে হাই থেকে ল। তুমি যদি মানবিক শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার লিস্টটি হতে পারে অনেকটা এই টাইপের, আর তুমি যদি ব্যবসা শিক্ষা থেকে হয়ে থাকো তাহলে তোমার লিস্টটি হতে পারে অনেকটা এই টাইপের, এবং তুমি যদি বিজ্ঞান থেকে হয়ে থাকো তাহলে তোমার লিস্টটি অনেকটা হবে এই টাইপের। তবে আমার করা এই লিস্টের সাথে বিশ্ববিদ্যালয় ভেদে অনেক কিছু ভেরি করতে পারে। অনেক অনেক বিশ্ববিদ্যালয় থাকবে যে সবগুলো সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে নেই, আবার অনেক অনেক বিশ্ববিদ্যালয় থাকতে পারে যেখানে এর চেয়ে ভালো সাবজেক্ট রয়েছে। সুতরাং তুমি কখন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো ঠিক ওই বিশ্ববিদ্যালয়ের সাথে ম্যাচ করে তোমার সাবজেক্ট চয়েসটি ঠিক করে নিবে। আর অবশ্যই চূড়ান্ত সাবজেক্ট চয়েস দেওয়ার পূর্বে অর্থাৎ কম্পিউটারের সামনে বসার পূর্বে তুমি খাতার মধ্যে একটি ছোট্টখাটো হোমওয়ার্ক করে নেবে। চলো এবার তোমাদের সেই কমন কোয়েশ্চেনটির অ্যান্সার দিচ্ছি যে ভাইয়া আমার তো নাম্বার কম, আমার এই কম নাম্বার দিয়ে কি আমার ট্রেন্ডি সাবজেক্টগুলোকে শুরুতে রাখা উচিত? অফকোর্স তোমার এই কম নাম্বার হলেও তোমার ট্রেন্ডিগুলোকে শুরুতে রাখা উচিত। কেন? এই কেন কোয়েশ্চেনটির অ্যান্সার বুঝতে হলে তোমাকে বুঝতে হবে ভর্তি যে প্রসিডিউরস তার যে অ্যালগরিদম রয়েছে তোমাকে সেই অ্যালগরিদমটা বুঝতে হবে। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি তুমি মানবিকের স্টুডেন্ট, সেক্ষেত্রে মানবিকের যে হাই ডিমান্ডেবল সাবজেক্ট সেটি হচ্ছে ল। এই ল এর পরে থাকে হচ্ছে ইংলিশ, তারপর থাকে ইকোনমিক্স, এরপর থাকতে পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপর থাকতে পারে আইআর, এরপর থাকতে পারে ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর হচ্ছে গণযোগাযোগ সাংবাদিকতা, এইভাবে রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সমাজকর্ম, সমাজ কল্যাণ, ইতিহাস, এটসেট্রা এটসেট্রা। তোমার নাম্বার কম হওয়া সত্ত্বেও তুমি এইভাবে সাবজেক্ট চয়েস দিয়ে আসছো। এবার শুরু হবে অ্যালগরিদমের কাজ। তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে এই তোমার সাবজেক্ট চয়েসটা জমা দিয়েছো, যখন সাবজেক্ট জমা প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার এই চয়েস লিস্ট থেকে তোমাকে সাবজেক্ট অফার করবে। আর এজন্য কর্তৃপক্ষ শুরুতে যে কাজটা করবে, ওরা দেখবে তোমার যে স্কোর রয়েছে সেই স্কোরের সাথে ম্যাচ করে তুমি এই সিরিয়ালের প্রথম সাবজেক্টটি পাও কিনা। তোমার স্কোর কম, তুমি প্রথমটি পাচ্ছ না, তারপর দেখবে তুমি দ্বিতীয়টি পাও কিনা। স্কোর কম হওয়ার কারণে তুমি এটিও পাচ্ছ না, তারপর দেখবে তৃতীয়টি, চতুর্থটি, এবার পঞ্চমটি, ষষ্ঠটি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার স্কোরের সাথে ম্যাচেবল কোনো সাবজেক্ট না পায় ওরা কী করবে, উপর থেকে নিচে যেতেই থাকবে। এবার ধরো বাংলায় গিয়ে তোমার স্কোরের সাথে ম্যাচ হয়েছে, সেক্ষেত্রে ওরা তোমাকে সুপারিশ করবে যে তুমি এই বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে বাংলার জন্য সুপারিশকৃত হয়েছ, সো তুমি বাংলায় ভর্তি হতে পারো। এবং এই অ্যালগরিদম মেনেই তোমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাবজেক্ট প্রোভাইড করবে, অর্থাৎ উপর থেকে ওরা আস্তে আস্তে কি নিচের দিকে নামতে থাকবে। সুতরাং তুমি বাংলায় পেয়েছো, বাংলায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো এবং ভর্তি হয়ে গেলে, বাট তখনও কিন্তু সাবজেক্ট চয়েস সংক্রান্ত ঝামেলা বাকি। এবার যেটা প্রতি বছরই কম বেশি হয়ে থাকে, এবার ধরো তুমি নিয়েছো বাংলা, এই বাংলার আগে অর্থাৎ বাংলার থেকে ঠিক আপার লেভেলে যে সাবজেক্টগুলো ছিল ল, ইংলিশ, ইকোনমিক্স, আইআর, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড গণযোগাযোগ সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে যারা ভর্তি হয়েছিল তারা যদি একইভাবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে ভালো কোনো সাবজেক্ট পায়, কিংবা ধরো সে ভর্তি হয়েছে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সেম সাবজেক্টটি সে অন্য কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পেয়েছে, সেক্ষেত্রে অনেকে যেটা করে এই বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ক্যান্সেল করে অপেক্ষাকৃত ভালো বিশ্ববিদ্যালয়ে মুভ করে। আর তখন ওই ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে কিংবা ওই সাবজেক্টে কিছু আসন ফাঁকা হয়। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আসনগুলো
কোত্থেকে ফিল আপ করবে? ওরা ফিল আপ করতে পারে অনেকগুলো ওয়েতে। তার মধ্যে প্রথম যে ওয়েটি সেটি হচ্ছে ওরা দেখবে যারা ওয়েটিং লিস্টে আছে ওখান থেকে কাউকে এনে এই সাবজেক্টগুলো ফিল আপ করা যায় কিনা। বাট সমস্যা হচ্ছে যারা ওয়েটিং লিস্টে থাকে তারা এই হাই ডিমান্ডেবল সাবজেক্টগুলো পাওয়ার জন্য যে কন্ডিশন মার্ক দরকার সেই কন্ডিশন মার্ক তাদের অনেকেরই থাকে না। আর সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে অনেক ক্ষেত্রেই এই সাবজেক্টগুলো ফিল আপ করা সম্ভব হয় না। আর এই সম্ভব না হওয়ার কারণেই কর্তৃপক্ষ তোমার কাছে আসবে। সেটা কিভাবে? তুমি বাংলা পেয়েছো, ধরো বাংলার উপরে কোনটা ছিল? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে আসন ফাঁকা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয় তোমাকে বলবে তুমি চাইলে বাংলা থেকে রাষ্ট্রবিজ্ঞানে জাম্প করতে পারো। এই যে কোনো একটা সাবজেক্ট থেকে অন্য একটা সাবজেক্টে জাম্প করা, এটাকেই বিশ্ববিদ্যালয় অ্যালগরিদমের ভাষা বলা হয় মাইগ্রেশন। তবে এই মাইগ্রেশনটি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা নিজেরা আবেদন করে করতে হয়, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা লাগে না, এটা অটো হয়ে যায়, যার নাম হচ্ছে অটো মাইগ্রেশন। সুতরাং তুমি বাংলায় ভর্তি হয়েছে বাট রাষ্ট্রবিজ্ঞান আসন ফাঁকা হলে আর ওই বিশ্ববিদ্যালয়ে যদি অটো মাইগ্রেশন চালু থাকে তাহলে তাদের অ্যালগরিদম অনুসারে ইউ উইল বি মাইগ্রেটেড টু রাষ্ট্রবিজ্ঞান। এটা ছিল তোমার ফার্স্ট অটো মাইগ্রেশন। ধরো এরপর আরও একটি হলো যার নাম হচ্ছে সেকেন্ড মাইগ্রেশন। ওই মাইগ্রেশনে রাষ্ট্রবিজ্ঞানের উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গণযোগাযোগের সাংবাদিকতা। তোর ওখানে আসন ফাঁকা হয়েছে, দেন ইউ উইল বি অটো মাইগ্রেটেড টু গণযোগাযোগ সাংবাদিকতা। এরপর যদি আরও কোনো মাইগ্রেশন হয় অর্থাৎ তৃতীয় মাইগ্রেশন, সেই মাইগ্রেশনে তুমি মুভ করতে পারো ডেভেলপমেন্ট স্টাডিজে। আর এছাড়াও তুমি এর চেয়ে হাই ডিমান্ডেবল সাবজেক্ট যেমন ল, ইংলিশ এগুলো পেতে পারো যদি তোমার কন্ডিশন মার্ক থাকে। এই সেম অ্যালগরিদম ফলো করা হবে বিজ্ঞানের ক্ষেত্রে এবং বাণিজ্যের ক্ষেত্রে। বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্য, তুমি যে বিভাগে হয়ে থাকো না কেন, তুমি যখন সাবজেক্ট চয়েস দিবে তোমার সামনে যতগুলো সাবজেক্ট শো করবে ওই সবগুলো সাবজেক্ট চয়েস তোমাকে দেওয়া লাগবে। কোনোটাই বাদ রাখা যাবে না, সবগুলোই চয়েস দিয়ে আসতে হবে। কোনোটা বাদ রাখলে অনেক ক্ষেত্রেই সার্ভার তোমার অ্যাপ্লিকেশন নিতে চাইবে না। আর সাবজেক্ট চয়েস দিয়ে দেওয়ার পর তোমার কাছে একটি ফর্ম কিংবা একটা ডকুমেন্ট আসবে, তোমার উচিত ওই ডকুমেন্টটাকে প্রিন্ট করে নেওয়া। এটা তোমার পরবর্তীতে ভর্তির ক্ষেত্রে অনেক কাজে দিবে। এবার ধরো আমরা দেখে নিই যাদের স্কোর কম, আর এই স্কোর কম হওয়ার কারণে তারা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে ওরা শুরুতে দিয়েছে আনট্রেন্ডি সাবজেক্ট এবং শেষে দিয়েছে ট্রেন্ডি সাবজেক্ট। কারণ তারা মনে করেছিল তাদের যে স্কোর রয়েছে তার এই স্কোর দিয়ে কখনোই কোনো ট্রেন্ডি সাবজেক্ট পাবে না। এমনটা হলে দেখো এই অটো মাইগ্রেশন ইফেক্টের ফলে তোমার অবস্থা কেমন দাঁড়াবে। তোমরা আশা করি এই চিত্রে দেখতে পাচ্ছ যে যদি এমনটা হয় আর অটো মাইগ্রেশন হওয়ার ফলে তুমি কোথায় থেকে কোথায় পৌঁছবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সাবজেক্ট চয়েসের ব্যাপারে তোমাদের যে কিছু মিসকনসেপশন ছিল এগুলো কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি আমরা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং এইন্স নামসের সাথেই থাকো। তারা